আবহাওয়া, বাতাস, শব্দ সবকিছু যেন এক রহস্যময় নীরবতায় থমকে গেছে। যেন সময়ও নিঃশ্বাস নিতে ভুলেছে। শিহাব আরশিকে ধীরে ধীরে সোজা করে দাঁড় করিয়ে দিল। আরশি লজ্জা ও সংকোচে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শিহাব আরশির কাণ্ড দেখে দীর্ঘ লম্বা শ্বাস নিল। সে আরশির কাছ থেকে শাড়ি নিতে নিলে আরশি শিশুর মতো বায়না ধরে শাড়ি আরও শক্ত করে ধরে, ভয়ে তোতলামি করে বলল, কি 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 হয়েছে? শাড়ি নিচ্ছেন কেন? শিহাব আরশির কথা শুনে রাগে দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ ও কর্তৃত্বপূর্ণ স্বরে বলল, আমি পরব তাই। আরশি বিস্ময় ও তোতলানিতে বলল, আহ প আপনি শাড়ি পরবেন? শিহাব কঠিন স্বরে বলল, চুপ করবে তুমি? শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো। আমি এটা ঠিক করার চেষ্টা করছি। শিহাব হঠাৎ রাগে আরশির কাছ থেকে শাড়ি শক্তিতে টেনে নিল। আরশি গভীর লজ্জায় চোখ বন্ধ করে ফেল। শিহাব অন্যদিকে মুখ ঘুরিয়ে আস্তে আস্তে আরশির কোমরে শাড়ি গুজে দিতে থাকে। শিহাবের উষ্ণ হাতের প্রত্যেকটি স্পর্শে আরশি বিদ্যুৎ প্রবাহের মতো কেঁপে উঠছে। আরশি চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিচ্ছে। শিহাব শাড়ির কুচিগুলো নিয়ে আরশির পেটের ঠিক কাছে গুজে দিতেই সেই স্পর্শের ঘনিষ্ঠতায় আরশি আরও বেশি কেঁপে উঠল। তার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগল। শিহাব আরশির শাড়ির আঁচলটা শেষবারের মতো ঠিক করে দিল। একবার আরশির অবস্থা দেখে আরশি তখনও কাঁপছে। শিহাব লম্বা শ্বাস নিল। সে আর কোনো কথা না বলেই তোয়ালে নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল। আরশি অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর কোনো সাড়াশব্দ না পেয়ে ধীরে ধীরে চোখ খুল। সে দেখল শিহাব কোথাও নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তার মানে সে ভেতরে চলে গেছে। আরশি আয়নার সামনে গেল এবং নিজেকে আয়নায় দেখে বেশ অবাক হল। কারণ শিহাব অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে, যা তার ধারণার বাইরে ছিল। আরশি মুচকি হাসল। সে ভাবল, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, ভালোই আছে গিউ। খান বাড়ির সকল সদস্য শিহাবদের বাড়িতে চলে এল। সবাই যার যার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। আরফা আরশিকে খোঁজার জন্য রুমে আসতে নিবে, এমন সময় আরফার ফোন বেজে উঠল। আরফা তাড়াতাড়ি আগে ফোন নিয়ে বাইরে এল। আরফার ফ্রেন্ড কল দিয়েছে। আরফা ফোনে কথা বলতে বলতে শিহাবদের বাড়ির গেটের কাছে চলে আসে। সে হাঁটতে হাঁটতে হঠাৎ শাড়ির কুচিতে পা লেগে একদম পড়ে যেতে নিল, আর ঠিক সেই মুহূর্তে দুটি শক্ত হাত এসে আরফাকে শক্ত করে ধরে ফেল। আরফা চোখ খুলে দেখে তাকে ধরে আছে একজন সুদর্শন যুবক। ছেলেটি সুঠাম দেহের অধিকারী এবং তার চোখে এক ধরনের কর্তৃত্বপূর্ণ গভীরতা। ছেলেটা আরফাকে ঠিক করে দাঁড় করিয়ে দিয়ে বলল, একটু দেখে হাঁটবেন কেমন? আরফা অপ্রস্তুত হয়ে লজ্জায় জিভে কামড় দিয়ে বলল, ইয়ে মানে আমি ফোনে কথা বলছিলাম তাই দেখতে পারিনি গি। সমস্যা নেই, তবে একটু দেখে, না হলে যখন তখন পড়ে গিয়ে কোমর ভাঙতে পারেন। বাই দ্য ওয়ে, আপনি বিয়ে বাড়িতে ইনভাইট কার্ডে এসেছেন নাকি কোনো আত্মীয়? না, আমি আরশির কাকাতো বোন গু। সিরিয়াসলি? আরশি আমার ফ্রেন্ড। আমি নেহাল। ও আচ্ছা, আমি আরফা গু। আরফা আর নেহাল দুজনেই টুকটাক কথা বলতে বলতে বাড়ির ভিতরে চলে আসল। তাদের চোখে মুখে ছিল একে অপরের প্রতি নীরব কৌতূহল। সুইজারল্যান্ড। রৌদ্র তুরাকে নিয়ে বের হয়েছে। দুজনেই বিলাসবহুল গাড়িতে। তুরা গাড়ির জানালার কাছ দিয়ে একমনে বাহিরের দৃশ্য দেখছে। আর রৌদ্র চুপচাপ গাড়ি ড্রাইভ করছে। বেশ কিছুক্ষণ পর রৌদ্র একটি জমকালো রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামাল। গাড়ি থামতে দেখে তুরা ধরফরিয়ে উঠল। তুরা উদ্বেগ ও ভয় মেশানো কণ্ঠে বলল, কি হল? গাড়ি থামালেন কেন? রৌদ্র কৌতুকপূর্ণ স্বরে সিটবেল্ট খুলতে খুলতে বলল, তোকে বিক্রি করে দেব তাই। তুরা তীব্র বিস্ময় নিয়ে বলল, কি হহ? রৌদ্র নির্দেশ ও বিরক্তি মিশিয়ে বলল, চুপচাপ গাড়ি থেকে নাম। নামলেই দেখতে পারবি। কথাটা বলেই রৌদ্র গাড়ি থেকে নামল। তুরাও ধীরে ধীরে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামল। রৌদ্র তুরার এক হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করল। রেস্টুরেন্টের মালিক আব্রাহাম রৌদ্র খানকে দেখে চোখ কপালে তুলে বললেন, আচ হের খ্যান ওয়াজ ফর ইন হার ওয়েলকামেন সেটসন সি সিচ বেডেন ইনন স্কেনেন। বাংলা অনুবাদ, ওয়াহ খান সাহেব, কি সৌভাগ্য! স্বাগতম। দয়া করে একটি সুন্দর টেবিলে বসুন গু। রৌদ্র কোনো কথা না বলে তুরাকে নিয়ে একটি টেবিলে বসল।
তুরা বিদেশি রেস্টুরেন্ট দেখে শুধু চারপাশ তাকাচ্ছে। কত বিদেশি মানুষ, কত কিছু বলছে অথচ তুরা এগুলোর কিছুই বুঝতে পারছে না। তুরাকে এইভাবে চারপাশ অবাক চোখে তাকাতে দেখে রৌদ্র তার ঠোঁটে কামড় দিয়ে হালকা হেসে বলল, কি দেখছিস এমন করে? মনে হচ্ছে জীবনে এমন দামি রেস্টুরেন্ট আর দেখিসনি। রৌদ্রের কথায় তুরা যেন থমকে গেল। সে তড়িগড়ি চোখ নামিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, কিছু না। ঠিকই তো, আমি তো কখনো বিদেশ আসিনি যে এমন ঝকঝকে রেস্টুরেন্ট দেখবগু। রৌদ্র বাঁকা হাসি হেসে টেবিলে সামান্য ঝুঁকে এল। তার কণ্ঠে সামান্য কৌতুক, কিন্তু দৃষ্টি ছিল স্থির। তো হঠাৎ বিদেশ এলি কেন? রৌদ্রের এমন সরাসরি প্রশ্নে তুরা সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। রৌদ্র সেই নীরব মুখের দিকে তাকিয়ে এক ঝলক হাসল, তারপর গলা শক্ত করে বলল, কি হলো বল? রৌদ্রের জোর দেওয়া ডাকে তুরা চমকে উঠল। সে কাপা কাপা গলায় জবাব দিল, এমনি এসেছি। সেই কারণ কি আপনাকে জানাতে হবে? আমি বলতে বাধ্য নই। তুরার স্পষ্ট প্রত্যাখ্যান শুনে রৌদ্রের ভেতরে চাপা কষ্টটা আরও বাড়ল। সে মনে মনে বলল, কেন নিজের মুখে স্বীকার করছিস না সত্যিটা? আমি যে তোর অপেক্ষায় থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছি। আর কত অপেক্ষা করাবি? এইবার অন্তত স্বীকার করে দে সত্যিটা। রৌদ্র কথাটা বলেই লম্বা শ্বাস নিয়ে কণ্ঠ কঠিন করে বলল, ঠিক আছে, বলতে হবে না। এখন কি খাবি? অর্ডার করবু। কথাটা বলেই রৌদ্র উদাসীনভাবে খাবারের তালিকার কাগজটা তুরার দিকে এগিয়ে দিল। তুরা এক পলক সেই দামি কাগজটা দেখল। বিদেশি ভাষায় কী সব লেখা, কিছুই বুঝতে পারল না। শুধু খাবারের লোভনীয় ছবিগুলো তার দৃষ্টি আকর্ষণ করছে। তুরাকে এইভাবে ছবিগুলোর দিকে বিস্ময় ও কৌতূহল নিয়ে তাকিয়ে থাকতে দেখে রৌদ্রের মুখে একটা দুষ্টু হাসি ফুটল। সে মজা করে বলল, তুই যেইভাবে মেনু কার্ডের দিকে তাকিয়ে আছিস, দেখে মনে হচ্ছে এটা সত্যিই খাবার। আর সেই লোভে তোর জিভ দিয়ে জল পড়ছে গু। রৌদ্রের এমন দুষ্টুমি মাখা খোঁচা শুনে মুহূর্তে তুরা অপমানে জ্বলে উঠল। সে কাগজটা প্রায় ছুঁড়ে মারার ভঙ্গিতে রৌদ্রের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার খাবার আপনিই খান। খাবই না আমি গু। কথাটা বলেই তুরা ক্ষিপ্র গতিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। রৌদ্র বিস্মিত হয়ে দ্রুত উঠে তুরাকে কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ একটি বিদেশি মেয়ে, যার চুলগুলো সোনালি এবং চোখে আনন্দের উচ্ছ্বাস, দৌড়ে এসে রৌদ্রকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। মেয়েটি রৌদ্রকে জাপটে ধরে দ্রুত, উত্তেজিত কণ্ঠে এক অপরিচিত ভাষায় অনর্গল বলতে শুরু করল, বেবাই উগাটস্টার উইস্ক উফেস্কেচিডিছ হাভার্মস্ট ডু এডস্ক জানামটমার Ich Workolchen denkt, das ich dich her im Riskiteren Feinke. বাংলা অনুবাদ, হেই বেবি, কেমন আছো? জানো আমি তোমাকে কতটা মিস করেছি। ইদানিং তুমি আমার সাথে কথা বলছো না। আমি সত্যিই ভাবিনি যে তোমাকে এই সময় এইভাবে রেস্টুরেন্টে খুঁজে পাবগু। এই দৃশ্য দেখে তুরার বুকের ভিতর যেন এক প্রচণ্ড তুফান শুরু হল। তার হৃদয় যেন তীক্ষ্ণ যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সেই অসহ্য ব্যথার কারণে গলার শ্বাসটাও যেন আটকে আসছে। রৌদ্র বিরক্ত হয়ে মেয়েটিকে সরিয়ে দিয়ে কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে তার চোখ যায় তুরার দিকে। তুরা ততক্ষণে কেঁদেই দিয়েছে, তার চোখে জলের ধারা স্পষ্ট। রৌদ্র দ্রুত মেয়েটিকে উপেক্ষা করে তুরার দিকে এগিয়ে এসে কিছু বলতে নিবে, তার আগেই তুরা এক মুহূর্ত দেরি না করে, কোনো কথা না বলে, দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে এক দৌড়ে বাহির হয়ে গেল। তুরা সেই অপরিচিত বিদেশি রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে। তার চোখের পানি যেন থামছেই না, সে বারবার বা হাত দিয়ে সেই জল মুছছে। এই দৃশ্য যেন তুরার কাছে ছিল 1000 জনমের কষ্টের দৃশ্য, এক গভীর হাহাকারে তার বুক যেন ফেটে যাচ্ছে। রানিং গাড়ির ভিতরে সামনের সিটে বসে আছে আরশি আর শিহাব। পেছনের সিটে ভিড় করে বসেছে আরফা, তিথি এবং আয়ান। আজ শিহাব এবং আরশি খান বাড়িতে যাচ্ছে। শিহাবের যদিও একদম ইচ্ছে ছিল না, কিন্তু বাবার কঠোর কথায় বাধ্য হয়ে সে এসেছে। আয়ান, তিথি আর আরফা এই তিনজনে পেছনে বসে ছোটখাটো গল্প আর খুনসুটি করছে। কিন্তু সামনের সিটে শিহাব আর আরশি চুপচাপ বসে আছে, দুজনেই যেন এক অস্বস্তিকর নীরবতা পালন করছে। সন্ধ্যার অন্ধকার কখন যেন চারদিকে ভালোভাবে গ্রাস করেছে। গাড়ি ছুটছে পিচঢালা পথ ধরে। তিথি হঠাৎ গাড়ির কাছ দিয়ে দেখতে পেল রাস্তার পাশে আলো ঝলমলে ফুচকার দোকান। তিথি আর দেরি না করে চিৎকার করে শিহাবের উদ্দেশ্যে বলল, শিহাব ভাইয়া, তাড়াতাড়ি গাড়ি থামান প্লিজ, গাড়ি থামান প্লিজ। তিথির এমন আচমকা চিৎকারে শিহাব ভয় পেয়ে দ্রুত গাড়িতে ব্রেক কষল।
আয়ান বিরক্ত হয়ে তিথির উদ্দেশ্যে বলল, তোকে কি মাঝ রাস্তায় শয়তানে ধরেছে যে গাড়ি থামাতে বললি? কি হয়েছে? বাজে কথা বলবা না আয়ান ভাইয়া। ফুচকা খাবো। তিথি চোখ গোল করে বলল। ফুচকা নামটা কানে যেতেই আরশির মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। সে সাথে সাথে তিথিকে বলল, ফুচকা? কোথায়? কোথায়? তিথি আরশির উদ্দেশ্যে বলল, রাস্তায় দেখো। তিথির কথা শুনে সবাই রাস্তায় তাকিয়ে দেখল সত্যিই ফুচকার স্টল। আরশি আর আরফার তো জিভে জল চলে এসেছে। আরশি যেন বাতাসের বেগে গাড়ি থেকে নেমে দিল দৌড়। আরফাও তাকে অনুসরণ করল। তিথি আরশি আর আরফার কাণ্ড দেখে নিজের কপালে নিজেই আস্তে করে চাপড় মেরে বলল, হায় মোর খোদা! দেখলকে আর গেল আগে কে? আয়ান বিরক্তিতে তিথিকে খেকিয়ে বলল, তো ফুচকা দেখিয়ে এখন কি গাড়িতে বসে বসে নৃত্য করছিস? আয়ান ভাইয়া, তুমি বেশি কথা বলো। এই শিহাব ভাইয়া, এই মহিলা বেটার মুখে টেপ লাগিয়ে দেন তো। বেশি মাত্রায় কথা বলে গু। শেষের কথাটুক শিহাবের উদ্দেশ্যে বলে তিথিও গাড়ি থেকে বাতাসের মতো নেমে দিল দৌড়। না হলে আয়ানের হাতে তার আর রক্ষা নেই। আয়ান আর শিহাব একে অপরের দিকে তাকিয়ে বিরক্তিতে মাথা নেড়ে অবশেষে গাড়ি থেকে নামল। আরশি, আরফা, তিথি তিনজন যেন এক তীব্র প্রতিযোগিতায় নেমেছে। যে যার মতো পারছে ইচ্ছেমতো ফুচকা খাচ্ছে। তাদের সামনে ফুচকার থালা যেন খাবার নয়, একটি রাউন্ড চলছে। তারা বারবার খাচ্ছে আর গাল ফুলিয়ে শা শা করে শ্বাস নিতে নিতে বলছে, মামা, আরও বেশি ঝাল দেন। তাদের তিনজনের কাণ্ড দেখে শিহাবের ভীষণ রাগ হচ্ছে। মানুষ ঠিকই বলে, হাজারটা ছেলে নিয়ে বের হওয়া যায়, কিন্তু দয়া করে একটা মেয়ে নিয়ে বের হয়েও না, কত যে অপেক্ষা করাবে তা ঠিক নেই। শিহাব আজ হাতে নাতে সেই কথার প্রমাণ পাচ্ছে। হঠাৎ শিহাবের চোখ গেল আরশির চোখের দিকে। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। স্পষ্টতই ফুচকায় হয়তো মারাত্মক ঝাল লেগেছে। কিন্তু অবাক কাণ্ড, আরশি ফুচকা খাওয়া বাদ দিচ্ছে না। আরশির চোখে পানি দেখে শিহাবের রাগ যেন এক লহমায় কমে গেল। সে অজান্তেই আরশির উদ্দেশ্যে বলল, আরশি, হয়েছে, চলো। আর খেতে হবে না গি। কিন্তু কে শোনে কার কথা? আরশি তবুও খাচ্ছে। আয়ান, তিথি আর আরফাকে ধমক দিচ্ছে, কিন্তু তাদের খাওয়া শেষ হচ্ছে না। শিহাবের ধৈর্যের বাঁধ ভাঙল। সে হঠাৎ আরশির হাত ধরে শক্ত করে টানতে টানতে গাড়ির কাছে এনে দাঁড় করিয়ে বলল, তোমরা আমাকে কি মনে করো যে তোমরা খাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেব? এখন শেষবারের মতো বলছি, গাড়িতে ওঠো। না হলে আমি একাই চলে যাব গু। কিন্তু শিহাবের কথা আরশির কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আরশি তখনও ঝালে মুখ সুস করে টানছে আর বলছে, ঝাল! উফ, ঝাল! আরশির এই অদ্ভুত অবস্থা দেখে শিহাব রেগে রেগে বলল, ঝাল, তবুও তো খাওয়া বাদ দাও না। যাও, আরও ঝাল দিয়ে খেয়ে। বাকিটুক শিহাব শেষ করতে পারল না। আচমকা আরশি কিছু না ভেবে দুই হাতে শিহাবের শার্টের কলার খামচে ধরে শিহাবের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আরশির এমন অপ্রত্যাশিত কাণ্ড দেখে শিহাবের চোখ মুহূর্তেই বিস্ফারিত হয়ে গেল। রাগে তার দৃষ্টি রক্তিম হতে শুরু করল। শিহাব মুহূর্তে আরশিকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু আরশি যেন নিজের শরীরের সর্বশক্তি দিয়ে তার শার্টের কলার খামচে ধরেছিল। আরশি যেন তার ঠোঁট ব্যবহার করেই ফুচকার তীব্র ঝাল কমানোর চেষ্টা করছে। এই অপ্রত্যাশিত উষ্ণ স্পর্শের মুহূর্তে শিহাবের প্রতিরোধ ভেঙে গেল। এক অদ্ভুত ঘোরে সে যেন অজান্তেই আরশির সেই আবেদনে সায় দিল। শিহাবের দুই হাত আরশির কোমর দুভাবে চেপে ধরল। ফুচকার ঝাল আরশির শরীরে যে উন্মত্ততা তৈরি করেছিল, শিহাবের স্পর্শে তা গভীর আবেগের জোয়ারে পরিণত হল। মুহূর্তগুলো যেন থমকে গিয়েছিল। তাদের আশেপাশে থাকা সমস্ত কোলাহল যেন মিলিয়ে গেছে। কয়েক মিনিট কেটে গেল। হঠাৎ দুজনেই যেন কারো বুক ফাটানো তীব্র চিৎকার শুনতে পেল। আহ! আমরা কিচ্ছু দেখিনি। সত্যি বলছি। সাথে সাথে শিহাব আর আরশি চমকে দূরে সরে দাঁড়াল। শিহাব হাঁসফাঁস করে চারপাশে তাকাল। দেখল আয়ান, তিথি আর আরফা। তিথির চিৎকার এই পরিবেশের সেই নীরবতা ভেঙেছে। আয়ানের নাক মুখ লজ্জায় কুঁচকে গেছে, আর আরফা চোখে হাত দিয়ে মুখ থেকে রেখেছে। সুইজারল্যান্ড। রাত যত গভীর হচ্ছে, রৌদ্র ততই হতাশা আর পাগলামির গভীরে তলিয়ে যাচ্ছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তুরা কোথায় গেল তার কোনো ধারণাই রৌদ্রের নেই। সে পাগলের মতো তুরাকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও তার চিহ্নমাত্র পাচ্ছে না।
ক্ষোভে আর রাগে রৌদ্র ওই মেয়েটির গালে পরপর দুটি চড় মেরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু সেই রাগও যেন তুরাকে খুঁজে না পাওয়ার যন্ত্রণায় ম্লান হয়ে গেল। রৌদ্রের যেন কলিজা ফেটে যাচ্ছে। একই সঙ্গে তুরার প্রতি তার তীব্র রাগ হচ্ছে। সবকিছু না জেনেই তুরা এত বেশি বাড়াবাড়ি করে ফেল। এদিকে রাতের নির্জীব নিস্তব্ধ রাস্তা ধরে তুরা হেঁটে চলেছে। সে কোথায় যাচ্ছে তা তার জানা নেই। তার পা যেদিকে চাইছে সেদিকেই সে হেঁটে যাচ্ছে। শরীরটা তার অত্যন্ত দুর্বল, মনে হচ্ছে এই বুঝি সে রাস্তার মাঝে নুয়ে পড়বে। কিন্তু মনের শান্তি না থাকায় সে শরীরের দুর্বলতা অনুভব করতে পারছে না। তুরার চোখে তখন কেবল একটি দৃশ্য ভাসছে। রেস্টুরেন্টে রৌদ্রকে একটা মেয়ের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরার দৃশ্য, যার জন্য সে এতগুলো দেশ পার করে নিজের আপন পরিবার ছেড়ে চলে এল, সেই কিনা ডুবে আছে আরেক নারীতে। তুরা বারবার নিজেকে প্রশ্ন করছে, যদি মেয়েটি রৌদ্রের কেউ না হতো, তবে রৌদ্রকে সে অমন করে জড়িয়ে ধরল কেন? না চিনলে তো আর এমন করবে না। এই তিক্ত ভাবনাগুলো শুধু তুরার হৃদয়ে গেঁথে যাচ্ছে। তুরা এক মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার মন জুড়ে তখন শুধু হাহাকার আর অবিশ্বাস। হঠাৎ তুরার সামনে আচমকা একজন আধাবয়সী পুরুষ এসে দাঁড়াল। লোকটির বয়স 40-এর কাছাকাছি হবে। লোকটাকে দেখে তুরা ধোক গিলতে গিলতে কাঁপা ও ভীত কণ্ঠে বলল, কে 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 আপনি? লোকটি একটি অস্বাভাবিক দাঁত বার করা হাসি হেসে ভাঙা ভাঙা উচ্চারণে বলল, হু, তুমি বাংলাদেশ থেকে এসেছ? তুরার বুঝতে বাকি রইল না যে লোকটি বিদেশী, কিন্তু সে একটু একটু বাংলা বলতে পারে। তুরা ভয়ে ভয়ে হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলল, জিবি হ্যাঁ গু। লোকটির মুখে হাসি ফুটল, কিন্তু সেই হাসি তুরার কাছে মোটেও স্বাভাবিক লাগল না, বরং কেমন যেন লোভী ও অস্বস্তিকর মনে হল। লোকটি তুরাকে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে পর্যবেক্ষণ করল, তারপর গলা খাকারি দিয়ে বলল, বিয়ে করবে আমায়? এমন অবাঞ্ছিত বয়স্ক মুখে বিয়ের কথা শুনে তুরা হতভম্ব হয়ে গেল। সে ভাবল, এ কি বলছে লোকটা? মাথায় কি তার কোনো সমস্যা আছে নাকি? আপনি কি সব বলছেন? পাগল নাকি আঙ্কেল? আমার পথ ছাড়ুন। আমি বাড়ি যাব। কথাটা বলেই তুরা এক পা বাড়াতে নিবে, তার আগেই লোকটা তুরার জামার ওড়না টান দিয়ে ধরল। সে একটা বিচ্ছিরি মার্কা হাসি দিয়ে বলল, হা, আসা সহজ, যাওয়া এত সহজ না। লোকটার এমন অদ্ভুত ও জঘন্য ব্যবহারে তুরা ভয়ে কাঁপতে শুরু করল। তবুও তুরা ওড়না ছাড়াতে ছাড়াতে কাঁপা কাঁপা কণ্ঠে লোকটাকে বোঝানোর চেষ্টা করল, দেখুন আঙ্কেল, আপনি আমার বাবার মতো। আমি আপনাদের লোকেদের সম্মান করি। প্লিজ দয়া করে আমার পথটা ছেড়ে দিন গু। লোকটি আরও কাছে সরে এসে তার হাতে ওড়নাটা শক্ত করে পেঁচিয়ে ধরল। তার কণ্ঠে শিকারীর নির্লজ্জতা। না, আমার তোমাকে ভালো লাগছে। আমি বিদেশী না, বাংলাদেশী মেয়ে পছন্দ করি। এইভাবে যে মাঝ রাস্তায় বাংলাদেশী মেয়ে পাব, কখনো ভাবিইনি। চলো এখন আমরা একটা খেলা করি। কথাটা বলেই লোকটা তুরার ওড়না ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগল। তুরা প্রাণপণে ওড়না ছাড়ানোর চেষ্টা করতে থাকল। তুরা ভেবে পাচ্ছে না এখন কি করবে। এইটা যে বড্ড পাষাণ দেশ, এখানে চিৎকার করলেও হয়তো সে আরও বড় বিপদে পড়বে, কেউ এগিয়ে আসবে না। লোকটি তুরাকে হিংস্রভাবে টানতে টানতে একটি অন্ধকার ও নিবিড় জঙ্গলের গভীরের দিকে নিয়ে যেতে লাগল। তুরা নিজেকে মুক্ত করার জন্য তার শেষ শক্তিটুকু দিয়েও চেষ্টা চালাচ্ছে, কিন্তু দুর্বল শরীর আর আতঙ্কিত মন নিয়ে সে লোকটির বলের কাছে অসহায়। এই চরম বিপদের মুখে হঠাৎ তুরার রৌদ্রের কথা মনে হল। তুরা আকুল কণ্ঠে মনেপ্রাণে রৌদ্রকে আহ্বান করতে লাগল, রৌদ্র, আপনি কোথায়? আমাকে বাঁচান। যে সম্মান ও মর্যাদা আমি আপনাকে দিতে চাই তা কেউ কেড়ে নিতে চাইছে। প্লিজ, কোথায় আপনি? আমাকে রক্ষা করুন। লোকটা তুরাকে টেনে জঙ্গলে এনে তার সাথে জোর করে ধস্তাধস্তি শুরু করল, তার ইজ্জত কেড়ে নেওয়ার ঘৃণ্য চেষ্টা। তুরা তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। হঠাৎ লোকটির বুক চেরা এক আর্তনাদ শোনা গেল। তুরা সেই আকস্মিক চিৎকারে চমকে স্থির হয়ে গেল। হঠাৎ তুরার চোখ গেল সামনের দিকে। একটি সুউচ্চ অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে। ঘন অন্ধকারে লোকটিকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে তার দীর্ঘ উচ্চতা ও বলিষ্ঠতা আন্দাজ করা যাচ্ছে। সেই অবয়বটি যেন উন্মত্ত হয়ে বয়স্ক লোকটিকে ইচ্ছেমতো আক্রোশে প্রহার করতে লাগল। মারের তীব্রতায় লোকটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একসময় নিস্তেজ হয়ে গেল। তুরা দ্রুত নিজেকে সামলে নিয়ে সোজাসুজি দাঁড়াল। তুরা ভালো করে বুঝতে চাইছে লোকটা কে, কিন্তু অন্ধকারে কোনোভাবেই তার মুখ দেখতে পারছে না।
অবয়বটি দ্রুত কাউকে একটি কল করে কিছু নির্দেশ দিয়ে তুরার দিকে এগিয়ে এল। তুরা কিছু বুঝে ওঠার আগেই সেই অবয়বটি তুরার গালে সজোরে থাপ্পড় মারল এবং ক্ষিপ্ত কণ্ঠে বলল, কুত্তির বাচ্চা! তোর সাহস কি করে হয় এইভাবে আমাকে কিছু না বলে বেরিয়ে আসতে? খুব রাগ তোর, তাই না? আমার কথা না শুনেই না বুঝেই চলে এলি। কিন্তু এটা একবারও ভাবলি না, এটা তোর বাংলাদেশ না, এটা বিদেশ। অবয়বটার কণ্ঠস্বর কানে যেতেই তুরার ভয় মুহূর্তে গলে গিয়ে এক বুক স্বস্তির শীতলতা নেমে এল। তার মুখে এক ঝলক লুকানো হাসি ফুটল, কারণ এই অবয়বটা আর কেউ নয়, তারই একমাত্র ভালোবাসা আব্রাহাম রৌদ্র খান। রৌদ্র আক্ষেপে নিজের মাথার চুল শক্ত হাতে টানতে টানতে তুরার দিকে ঝুঁকে এসে বলল, তুই হুট করে বিদেশ চলে এলি? কেন এলি সেই কারণটাও পর্যন্ত আমাকে বলিস না? আর আজকে রেস্টুরেন্টে আমাকে একটা মেয়ের সাথে দেখে রাগ করে কিছু না শুনে না বুঝে বেরিয়ে এলি। কিসের অধিকার আছে তোর যে আমাকে অন্য মেয়েদের সাথে দেখ? বাকিটুক কথা শেষ করার আগেই তুরা ঝড়ের তীব্রতা নিয়ে এগিয়ে এল। সে এক মুহূর্ত দেরি না করে রৌদ্রকে নিজের সমস্ত শক্তি দিয়ে জাপটে ধরল। তুরা রৌদ্রের শার্ট চেপে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আর্তনাদ করে বলল, ভালোবাসি আপনাকে। তাই আপনাকে অন্য মেয়ের পাশে দেখে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল, সেই কষ্ট সহ্য করতে না পেরে বেরিয়ে এসেছি। আমার বিদেশ আসার একমাত্র কারণ আপনি। আমি বিদেশ আপনার কাছেই এসেছি চিরকালের জন্য থাকতে। আমি আপনাকে চাই। এই মন শুধু আপনাকে চায়, এই কলিজা শুধু আপনাকে চায়, আমার এই আত্মা শুধু আপনাকে চায়। শুনেছেন এখন আমার বিদেশ আসার কারণ কি? হ্যাঁ, জবাব দিন, শুনেছেন কি? নাকি আরও বলতে হবে ভালোবাসিস? ঠিক আছে, বলছি ভালোবাসি, 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 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হিসাব ছাড়া ভালোবাসি। আই লাভ ইউ রৌদ্র, আই লাভ ইউ সো মাচ।